আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সিলেটে মামলাপূর্ব মধ্যস্থতা বাধ্যতামূলক বিধান কার্যক্রমের উদ্বোধন করলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিশ্বনাথের আমতলী গ্রামে 20 লাখ টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করে দিয়েছে রেস্কিউ এইড ট্রাস্ট। ব্রিজ নির্মাণের কারণে উপকৃত হবেন হাজার হাজার গ্রামবাসী ও শিক্ষার্থী। সিএনজি চালিত অবৈধ অটোরিকশা সরানোর জন্য 15 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে, জানালেন সিলেটের জেলা প্রশাসক। এবং সিলেট মহানগরীর সড়কে হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকার আইন ও বিচার সম্পর্কিত যে পরিবর্তন করে দিয়েছি তা পরবর্তী সরকার অব্যাহত রাখলে দেশের সাধারণ মানুষ সঠিক বিচার পাবে। সিলেটে মামলাপূর্ব মধ্যস্থতা বাধ্যতামূলক বিধান কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আরও বলেছেন, অনেকেই বলে আমরা কি করলাম, আমরা এসে সিভিল আদালত ও ক্রিমিনাল আদালত পৃথক করেছি, যা এর আগে বাংলাদেশে কেউ করেনি। আমরা একটা ডিজিটাল অ্যাক্ট করেছি, যেটা নিয়ে কোনো সমালোচনা হয়নি। আমরা আইনগত সহায়তা প্রদান সংশোধন 2025 আইন করেছি, যেটার মাধ্যমে মামলার পূর্বে মধ্যস্থতায় অনেক বিরোধ নিষ্পত্তি হবে। এতে মামলা জট কমবে, সময় ও খরচ বাঁচবে। তাই লিগ্যাল এইডের কার্যক্রম নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য প্রচার করা প্রয়োজন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আশফাকুর রহমান, হালিমুল্লাহ চৌধুরী, জিআইজে বাংলাদেশের প্রতিনিধি মার্টিনা বারকার্ট ও জার্মানের দূতাবাসের প্রতিনিধি মিস্টার জেনিস হোসেইন। অনুষ্ঠানে একটি প্রামাণ্যচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনেক কাজ করেছি যেটা কোনোদিন বাংলাদেশের ইতিহাস হয়নি। আমরা সিভিল আদালত, ক্রিমিনাল আদালতকে পৃথক করেছি, যাতে সিভিল আদালতের নিষ্পত্তি বাড়ে, যাতে মামলার নিষ্পত্তি দ্রুতগামী হয়। কোনোদিন এটা বাংলাদেশে আগে করা হয়নি। আমরা বিচারিক পদ সৃজনের যে ক্ষমতা, সেটা আগে পলিটিক্যাল মন্ত্রীদের হাতে ছিল। এটা আমরা চিফ জাস্টিস অফিসের কাছে নিয়ে গেছি। প্রতিবন্ধীদের গ্রাম হিসেবে পরিচিত বিশ্বনাথের আমতলী গ্রামবাসীর চলাচলের জন্য 20 লাখ টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করে দিয়েছে রেস্কিউ এইড ট্রাস্ট। এই ব্রিজটি নির্মাণের কারণে উপকৃত হবেন হাজার হাজার গ্রামবাসী ও শিক্ষার্থীরা। ব্রিজটির সম্পূর্ণ অর্থ রেস্কিউ এইড ট্রাস্টের নিজস্ব তহবিল থেকে বহন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মনুদ্দিন মঞ্জুর, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। চ্যানেল এস ও রেস্কিউ এইড ট্রাস্টের ফাউন্ডার মাই ফেরদৌস জলিল সর্বশেষবার যখন আমতলী গ্রাম পরিদর্শন করতে আসেন, তখন গ্রামবাসী এবং মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা তাদের চলাচলের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ এই ব্রিজের দুর্দশার চিত্র তুলে ধরেন। এ সময় তারা তাকে ব্রিজটি নির্মাণের জন্য আকুতি জানান। পরবর্তীতে মাই ফেরদৌসের ঐকান্তিক প্রচেষ্টায় এবং রেস্কিউ এইড ট্রাস্টের নিজস্ব তহবিল থেকে ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 20 লাখ টাকা ব্যয়ে দ্রুততম সময়ের মধ্যে ব্রিজটি নির্মাণের পর চলতি সপ্তাহে দারুস সুন্নাহ নামকরণ করে ব্রিজটি উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেস্কিউ এইড ট্রাস্টের প্রজেক্ট কোঅর্ডিনেটর চৌধুরী কামরুল হাসান এবং উদ্বোধন করেন ট্রাস্টের বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান প্রফেসর মুসাদ্দিক আহমদ চৌধুরী। রেস্কিউ এইড ট্রাস্টের সাথে কাজ করছি প্রায় গত 3 বছর ধরে। তো আমাদের চ্যানেলের যে ফাউন্ডার মাই ফেরদৌস জলিল, ওনার অনুপ্রেরণায় আসলে আমাদের সবাইকে এনকারেজ করে। তো উনি যখন গত রোজার আগে এসেছিলেন, তখন অত্র এলাকার মানুষ এবং আমাদের মুফতি সাহেব, ওনাদের সবার একটা দাবি ছিল যে আমাদের তো রাস্তা আছে এবং এখানে যে ব্রিজটা ছিল এটা আসলে 50 বছরের আগের একটা ব্রিজ এবং এটা দিয়ে গাড়ি ওইভাবে চলতো না। তো সেই কারণে ওনারা সবাই ওনার কাছে দাবি করেছিলেন যে এই ব্রিজটা যেন হয়। তো সেইভাবে আমরা এটা বাস্তবায়নের চেষ্টা করেছি এবং আজকে সেই মহেন্দ্রক্ষণ, যেটাতে আজকে আমরা এটা ওপেনিং করেছি, যে এটা যেন মানুষজন যাতায়াত করতে পারেন। চ্যানেল এসের সম্মানিত প্রতিষ্ঠাতা আমাদের মাই ফেরদৌস জলিল সাহেব যখন বাংলাদেশে ভিজিটে আসলেন, আমাদের অত্র মসজিদটা ভিজিট করে গেলেন।
তখন আমাদের ফারহান মাসুদ খান সাহেবও ছিলেন এবং ওনারা তাৎক্ষণিক এই প্রবলেমটা দেখে এবং আমাদের অত্র এলাকার ওই মাদ্রাসার যিনি মুহতামিম সাহেব, আমাদের ফারুক হুজুর, সবাই মিলে আমরা যখন এইটা বাস্তব একটা এই অসুবিধাটা বর্ণনা করলাম, তখন তাৎক্ষণিকই জলিল সাহেব এই অত্র এলাকা এবং এই মসজিদ নির্মাণকে সামনে রেখে এই জায়গার মধ্যে যাতে আপামর জনসাধারণ যেতে পারে, সর্বোপরি এই জায়গায় একটা শিক্ষার হাব, এখানে সরকারি ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে, স্কুল রয়েছে, কলেজ রয়েছে একই জায়গায়, তো কয়েক হাজার মানুষ সেখানে বাচ্চা কাচ্চা, শিক্ষকরা, ছাত্রছাত্রীরা তারা এই পথ পার হয়ে যেতে হয়। তো উনি ঘোষণা করলেন যে আমার যতই কষ্ট হোক আমি এখানে একটা ব্রিজ নির্মাণ করব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আজম হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আহাদ, ৫ নম্বর দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ আরব খান, দারুসুন্নাহ আমতুল মাদ্রাসার মুহতামিম মুফতি ফারুক সাহেব, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ও দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ আলম এবং ম্যানকাইন্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের জাবেদ আহমদ। এই যে ব্রিজের যেটাতে আমরা দাঁড়িয়ে আছি, এটার বেহাল দশা আছিল, কোনো একটা রিক্সা একটা সাইকেলে যাওয়ার মতো ব্যবস্থা আছিল না। তো আমরা যখন দাবি জানাইছি মাহি ফেরদৌস জলিল বাইরে বলে আমাদের এবার মসজিদের কাজ করতে গেলে মাল নেওয়ার কোনো ব্যবস্থা নাই, এই একমাত্র রাস্তা, যদি এটা আমরা ব্রিজটা করতে পারি এবং রাস্তা করতে পারি তো আমাদের সহজ হয়। তো আলহামদুলিল্লাহ উনি এটারে গ্রহণ করছেন। আমি আল আজম হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসাবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ দীর্ঘদিন থেকে আমরা এলাকার মানুষ পাশাপাশি এই 3টা প্রতিষ্ঠান, কাছাকাছি এই 3টা প্রতিষ্ঠানের প্রায় 2,5-3 হাজার শিক্ষার্থী খুব কষ্ট করে যাতায়াত করতে হতো। জানেন এটা একটা সদকা জারিয়া, ওনারা ব্রিজটা করে দেওয়াতে এলাকার মানুষ যাতায়াতের যে অসুবিধাটা ছিল এটা মানে সুফল বয়ে আনছে। আমরা আশা করি ওনারা এই এলাকায় এবং যে জায়গায় বিভিন্ন অসুবিধা আছে ওনারা সবসময় এগুলো দেখবেন এবং তাদের জন্য আমরা দোয়া করি। আসলে আজকে এখানে না আসলে বুঝতে পারতাম না যে এই যে ট্রাস্টের মাধ্যমে, রেস্কিউ ট্রাস্টের মাধ্যমে এবং চ্যানেল এসের সহযোগিতায় অনেক বড় একটি কাজ হয়েছে। সবরে আমরা ধন্যবাদ জানাই, আর বিশেষ করে এই ব্রিজটা নির্মাণ করতে গিয়া যে সহযোগিতা যারা করছেন তার লাগে আমরা দোয়া করি। দীর্ঘদিনের প্রাণের দাবি এই ব্রিজটি নির্মাণ করে দেয় গ্রামবাসী প্রজেক্ট আমতৈলের স্বপ্নদ্রষ্টা মাহি ফেরদৌস জলিল সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সম্ভব হয়েছে না, অনেক এমপির পিছনেও আমরা ঘুরছি, অনেক বড় বড় নেতার পিছনে ঘুরছি অত্র এলাকার মানুষ, কিন্তু আমরা ব্রিজ করানি সম্ভব হয়েছে না। ইউনিয়ন পরিষদ থেকেও পাইছি না, উপজেলা থেকেও পাইছি না। আপনারা আমরা এই ব্রিজ করায় আমরা খুবই আনন্দিত। খাবারের জন্য খুব দুর্যোগ পোহাতে হতো, ওইখানে একটা প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা, স্কুল সহ মসজিদ রয়েছে। রেস্কিউ ট্রাস্টের পক্ষ থেকে যে আজকের এই ব্রিজটা নির্মাণ করে দেওয়া হয়েছে নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এর উত্তম যাজা আল্লাহ পাক দিবেন তাদেরকে। এটা 3টা মাদ্রাসাও আছে, এখানে মাঝে মসজিদও আছে, কলেজও আছে, হাই স্কুল আছে। আপনার অনেক লোক এদিকে বাইরেও যায়, যেতে পারে না এই ব্রিজের কারণে। আজকে আমরা এই ব্রিজটা পাইয়েছি, আমরা দোয়া করি আপনাদের জন্য। আপনারা ব্রিজ দেওয়া হয়েছে, আমার গরু এখান দেওয়া হয়েছে, বলে সব বাধা আছে, আপনাদেরকে আমরা দোয়া করি। লাগি উরুতাইন বাচ্চাইন মেয়ে মহিলা অকল আওয়া যাওয়া খুব কষ্ট করছে। এখন আলহামদুলিল্লাহ আমরা ব্রিজ দিছই, ব্রিজ পাইছি। আজ উদ্বোধনের খুব যাতায়াত মানুষে বালা আরামসে যাইতে পারবা। ব্রিজটি নির্মাণ করার কারণে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং মসজিদ সহ হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হলো। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। নির্বাচিত হলে মানুষের ভাগ্য উন্নয়ন সহ ছাতক দুয়ারা বাজারকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবী ছাতক জাবা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 5 ছাতক দুয়ারাবাজার আসনের বিভিন্ন এলাকায় প্রচারণাকালে এই অভিমত ব্যক্ত করেন। তিনি ছাতক উপজেলার সিংচাপর ইউনিয়নের জিয়াপুর পরগনা বাজার, পুরান সিংচাপর, আয়নাকান্দি পয়েন্ট, কামারগাঁও শান্তিগঞ্জ বাজার, খাসগাঁও বাজার, কালীপুর পয়েন্ট, সিংচাপর ফার্মেসি পয়েন্ট ও সিরাজগঞ্জ বাজার সহ বিভিন্ন বাজার ও পয়েন্ট জনসংযোগকালে এসব কথা বলেন। তিনি বলেন,
ছাতক দুয়ারার মানুষ যদি তাদের মহামূল্যবান ভোটের আমানত হিসেবে আমাকে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ করে দেন, তাহলে সততা ও নিষ্ঠার সাথে আমার কর্ম দিয়ে ছাতক দুয়ারার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ সহ প্রতিটি ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন করে ছাতক ও দুয়ারাবাজার উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাব। উন্নয়নমূলক কর্মকাণ্ড আমি এই দায়িত্বটা আমানত হিসেবে দিব, আমি করবো ইনশাল্লাহ। আমার প্রয়োগ করে আপনারা রাস্তা রাখেন এবং আমাকে এই দায়িত্বটা নেওয়ার সুযোগ করে দেন। আমি কর্মের মাধ্যমে আপনাদের ঋণ পরিশোধ করব। দেশ বিদেশে সবার কাছে দোয়া চাচ্ছি, সহযোগিতা, আন্তরিকতা চাচ্ছি। আমি একবার আমাকে একটা সুযোগ দেন, আমি দায়িত্বটা আমানত হিসেবে নিয়ে আমি কাজ করি। হবিগঞ্জ পৌরসভার টাউন মডেল পুকুরকে নান্দনিক করে গড়ে তোলার অংশ হিসেবে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান এই বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন। হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় পৌরসভার প্রায় ৮০ শতক পরিমাণ আয়তনে অবস্থান রয়েছে টাউন মডেল পুকুরের। ধীরে ধীরে ওই পুকুরের জমি অবমুক্তকরণ, খনন ইত্যাদি কাজ সম্পূর্ণ করার পর পুকুরের চারপাড়ে ওয়াকওয়ে নির্মাণের কাজ শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। টাউন মডেল পুকুরকে পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী নান্দনিক করে গড়ে তোলার কাজ হাতে নিয়েছে হবিগঞ্জ পৌরসভা। এরই ধারাবাহিকতায় শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান। বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ মইনুল হক, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাভেদ ইকবাল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তারিকুল ইসলাম সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। সিএনজি চালিত অবৈধ অটোরিকশা সরানোর জন্য 15 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে, জানালেন সিলেটের জেলা প্রশাসক। এবং সিলেট মহানগরীর সড়কে হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেট জেলা প্রশাসন নগরীতে চলাচলরত অনুমোদনহীন সিএনজি চালিত অটোরিকশা সরানোর জন্য 15 দিনের সময় বেঁধে দিয়েছে। সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীতে অবৈধ অটোরিকশা ও স্ট্যান্ড উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। সিলেটের ক্রিনবিচ থেকে হকার উচ্ছেদ করা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম আরও জানান, সিলেট নগরে বৈধ সিএনজি অটোরিকশার সংখ্যা প্রায় 19,000, তবে অবৈধ যানবাহনের সংখ্যা এর চেয়েও বেশি। এসব যানবাহন চলাচলের অনুমতি নেই। আমরা চালকদের 22 সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছি। এরপর থেকে যেসব অটোরিকশার বৈধ লাইসেন্স নেই সেগুলো শহর থেকে সরিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, অবৈধ সিএনজি অটোরিকশাগুলো নগর থেকে সরিয়ে বিভিন্ন উপজেলায় পাঠানো হবে। আমরা কারো জীবিকা নিয়ে অমানবিক হতে চাই না, তবে নগরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে অবৈধ যানবাহন বন্ধ করতেই হবে। প্রয়োজনে জেল জরিমানার পাশাপাশি অটোরিকশা জব্দ করে ডাম্পিং করা হবে। সিলেট মহানগরীর সড়কে হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। আদর্শ ব্যবহার ও পথ নিরাপত্তা সচেতনতা বাড়ানোই এই উদ্যোগের লক্ষ্য। শহরের ব্যস্ততম সড়কে হেলমেট পরিহিত বাইকারদের হাতে ফুল তুলে দেন কমিশনার। স্থানীয় প্রশাসন ও ট্রাফিক ইউনিটও উপস্থিত ছিলেন এবং একটি সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন। কমিশনারের এই উদ্যোগটি মূলত হেলমেট পরিধানকে উৎসাহিত করা এবং সড়ক নিরাপত্তা বিষয়ে ইতিবাচক আচরণকে প্রণোদিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, পুলিশ যেন সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করে, সেজন্য পুলিশকে উৎসাহিত করা এবং মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরিধানে উদ্বুদ্ধ করার পাশাপাশি সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের লক্ষ্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি ট্রাফিক আইন মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান।
যারা ট্রাফিক আইন মান্য করেন, হেলমেট পরিধান করে যেন চলাচল করেন, এই জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের এই উদ্যোগ। আমরা দেখেছি কেবলমাত্র হেলমেট পরিধান না করার কারণে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত প্রাণ ঝরে গেছে। আমরা এই ব্যবস্থা চাই না। আমরা চাই সবাই হেলমেট পরিধান করবেন, নিজে নিরাপদ থাকবেন, নিজের পরিবারকে নিরাপদ রাখবেন। কয়েকদিন ধরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উপর দিয়ে বইছে তাপদাহ। তাপমাত্রা উঠানামা করছে 35 থেকে 38 ডিগ্রি পর্যন্ত। এই অবস্থায় প্রচণ্ড তাপদাহ মাথায় নিয়ে কাজ করছেন চা শ্রমিক সহ শ্রমজীবী মানুষেরা। চা পাতার কুড়ির স্বাভাবিক বৃদ্ধিও কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন একটি ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিন ধরে মৌলভীবাজারের তাপমাত্রা উঠানামা করছে 35 ডিগ্রি থেকে 38 ডিগ্রিতে। অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। এই অবস্থায় চা বাগানের শ্রমিকরা প্রচণ্ড রোদে কাজ করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। তবুও জীবনের তাগিদে থেমে নেই পাতা চয়ন। দিন থেকে রোদ আছে, 4 দিন থেকে যে কষ্ট করে কাজ করতে আসি, সেকশনের মধ্যে পানি নিয়ে আসতে আসি। দেখতেছেন না, একদম টপটপায়া ঘাম চুইতে আছে এত রোদ্রে। 2বার মানে পানি খায় রেস্ট নিছি, তারপরও কাজ করা লাগে। কাজ না করলে তো আমরা হাজিরি পাইব না। আগে যখন গরম ছিল না তখন আমাদের 1বার বা 2বারে হয়ে যেত। এখন গরমের কারণে আমাদের প্রায় 6-7 বার পানি লাগে, কিন্তু বাগানে পানির সুবিধা কম। মাথা ঘুরায়, না করলেও তো হয় না কাজ। কিছুক্ষণ কাজ করেই বিশ্রাম নিতে হয় গাছের ছায়ায়। এই সময় যেখানে প্রতিদিন 40 থেকে 50 কেজি চা পাতা তুলতেন, এখন তুলেন তারা 25 থেকে 35 কেজি। কেজি তুলি, কোনোদিন 18 কেজি। এইভাবে মাথা ঘুরাই দিতে আছে, পানি দিয়া মাথা ধুলাই করি, ছাবাত বই আর কি করি। আবহাওয়া অফিস জানায় তাপমাত্রা 36 থেকে 38-এ গেলেই শুরু হয় মৃদু তাপদাহ, আর 38-এর উপরে গেলে শুরু হয় মাঝারি তাপদাহ। এই অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে দিনে 2-1 বৃষ্টি হলে কমবে ভ্যাপসা গরম। গত কয়েকদিন ধরে শ্রীমঙ্গলের সর্বোচ্চ তাপমাত্রা 35 থেকে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতেছে এবং বাতাসের আর্দ্রতা 50%-এর উপরে বিদ্যমান রয়েছে। তাই ভ্যাপসা গরমের অনুভূতিটা বিরাজমান রয়েছে এবং বৃষ্টি নামলে এই ভ্যাপসা গরমের অনুভূতিটা কেটে যাবে। আর এই তাপমাত্রায় সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত রোদ এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। এই সময় আমরা বিশেষ করে 10টা থেকে 2টার মধ্যে বাইরে বেরোনো থেকে বিরত থাকব। আর যারা কাজ করতে হচ্ছে বা যে কোনো উপায়ে ঘামছি, তারা পর্যাপ্ত পরিমাণে তরল পদার্থ, বিশেষ করে অরসেলাইন, পানি, ডাবের পানি এই জাতীয় খাওয়া দরকার। এই ভ্যাপসা গরমে ছায়ায় থেকে কাজ করা ও প্রচুর পরিমাণে পানি এবং তরল পদার্থ পান করার পরামর্শ চিকিৎসকদের। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ ডেস্ক। সুনামগঞ্জ পৌরসভাকে শিশুশ্রম মুক্ত ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এক মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। শিশুশ্রম মুক্ত আদর্শ পৌরসভা ঘোষণার উদ্যোগে সহযোগিতা করছে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। অনুষ্ঠানে সুনামগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সিনিয়র সচিব মমতাজ আহমেদ বলেন, বাল্যবিয়ে বন্ধে সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও সংস্থা কাজ করে যাচ্ছে। বাল্যবিয়ের পাশাপাশি দেশের নারী কর্মীরা তাদের কর্মসংস্থানের সন্তান নিয়ে ঝুঁকিতে কাজ করে। সন্তানদের রক্ষায় সরকার ও এনজিও সংস্থাকে বিশেষ উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল কাদের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মুশারফ হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন। সভা সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার সঞ্চয় সিংহ। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল কোঅর্ডিনেটর জামাল উদ্দিন, সিলেট এরিয়া প্রোগ্রাম ম্যানেজার কাজল রং। চ্যানেলের সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ।